আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের, কেমন আছো, কেমন যাচ্ছে তোমাদের পড়াশোনা? আমরা এইচএসসি 26 ব্যাচের সরলরেখা পড়াচ্ছিলাম, একদম শেষ দিকে চলে আসছি। ওকে, আমরা আজকে 3.7টা স্টার্ট করে ফেলবো। 3.7 এর মধ্যে বেশ কিছু জায়গায় আছে তোমার কোণ, তারপরে অন্তর্ভুক্ত কোণ, তারপরে মধ্যবর্তী কোণের যে সমাদ্বিখণ্ডক, এগুলো এই জিনিসগুলো হয়ে গেলে আমাদের অধ্যায় শেষ আর কি। এরপরে হচ্ছে আমরা সাইকেল 2তে অন্তরীকরণ শুরু করব। ওকে, সাইকেল 2তে এই যে এক সপ্তাহের পরের থেকে আর কি ইনশাল্লাহ তো অন্তরীকরণ শুরু করা হবে। ওকে, আর সাইকেল 2তে আমাদের অলরেডি কিন্তু ত্রিকোণমিতি চলছে। ত্রিকোণমিতি মনে হয় 7E-তে আছে। ওকে, ত্রিকোণমিতি অলরেডি চলছে। 7E নাকি এফ জানো? এফ মনে হয় চলছে। যাই হোক, তো ত্রিকোণমিতিও শেষের দিকে, হ্যাঁ, বা মাঝের একটু পরে আর কি, অর্ধেকের বেশি হয়েছে আর কি। যাই হোক, তো এই অধ্যায়টা শেষ করার পরে আমি অন্তরীকরণ শুরু করে ফেলতে পারবো। হ্যাঁ, আরেকটা সত্যি কথা একটু বলে রাখি যে আমার কাছে তুমি যখন অন্তরীকরণ করবা, তোমার যে খুব একটা ত্রিকোণমিতি পারা লাগবে বা ওরকম কিছু পারা লাগবে তা না। নর্মালি ধরো যদি বলি 21 ব্যাচ, এইচএসসি 21, 22, 23, ওদেরকে আমি হচ্ছে তোমার অন্তরীকরণ আগে করাইছিলাম ত্রিকোণমিতির সববারই। এই প্রত্যেকটা ব্যাচেই তোমার আগে অন্তরীকরণ পরে ত্রিকোণমিতি করাইছিলাম। সো আমার কন্টেন্ট অমনেই গুছানো, যাতে করে হচ্ছে একটা স্টুডেন্ট যদি ত্রিকোণমিতিতে অনেক ভালো নাও হয় তাও যাতে অন্তরীকরণটা পারে। ওকে, আমরা সাইকেল 2তে এরপর থেকে এই যে লেকচার 17 এর পর থেকে মানে নেক্সট উইক থেকে ইনশাল্লাহ তোমার অন্তরীকরণ শুরু করব। আর যারা সাইকেল 2তে এখনও জয়েন হও নাই তারা হলো এই নাম্বার, এই যে বিকাশ নাম্বারটা দিয়ে দিই 0130270071, এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করবা 2000 টাকা। ওকে, সেন্ড মানি করে আমাকে আইডিতে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই চলবে। আর হচ্ছে কোর্স ফি 2000 থাকবে আশা করি আগামী 2 সপ্তাহ পর্যন্ত। এরপর থেকে একদম মানে ফিক্সড 2500, আর কোনো ডিসকাউন্ট নাই। ওকে, আর এখনও জয়েন করলে আমরা হচ্ছে সূত্রের ক্যালেন্ডার এবং টি শার্ট এই দুইটা এক্সট্রা গিফট দিব বাসায়, একদম বাসায় পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার করে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। চলো আমরা লেকচার 16 আজকে শুরু করি। তো লেকচার 16-র মধ্যে আমরা প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে সমরেখ বিন্দু। লেকচার 16-র মধ্যে আমরা প্রথমত পড়বো হচ্ছে সমরেখ বিন্দু। তো হেডলাইন দাও সমরেখ বিন্দু, হেডলাইন দিয়ে ফেলো সমরেখ বিন্দু। ওকে, হেডলাইন দাও সমরেখ বিন্দু, ঠিক আছে? হেডলাইন দিয়ে ফেলো সমরেখ বিন্দু। এখন একটা জাস্ট সিম্পল চিন্তা করো, মনে করো তোমার কাছে 3টা বিন্দু আছে। জিনিসটা কি এটা একটু বুঝাবো আগে, শুনো। ধরো একটা বিন্দু এটা, একটা বিন্দু এটা, একটা বিন্দু এটা, 3টা আলাদা আলাদা বিন্দু। ওকে, আমি যদি বলি যে ওদেরকে যোগ করো, ধরো আমি বললাম যে ওদেরকে যোগ করো, তুমি যোগ করলা, তাহলে দেখো তো দেখি যে 3টা বিন্দু এরকম একটা র্যান্ডমলি আমি সাজাইলাম, যোগ করলে কি হয়? আসলে একটা ত্রিভুজ তৈরি হয় না? এখন খেয়াল করে দেখো, ত্রিভুজটা একটা সুন্দর ক্ষেত্রফল থাকবে, ভূমি উচ্চতা অমনে বের করলে ক্ষেত্রফল থাকবে, তাই তো? এখন ধরো একটা কাজ করি, কি কাজ? আমি না এই যে বিন্দুটা, উপরের বিন্দুটা, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে দেখো তো কী হবে? এবার যদি আমি ত্রিভুজটা আঁকি, ত্রিভুজটাকে একটু ছোট হয়ে যাবে না? ক্ষেত্রফলটা কমে যাবে না? কমে যাবে তো। মনে করো আমি এই বিন্দুটাকে আরও নিচের দিকে নিয়ে আসলাম, একদম নিচের দিকে এমনি করে। এখন যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ক্ষেত্রফলকে আরও ছোট হয়ে গেল না? এখন মনে করো যে এই যে আমার বিন্দুটা, এটাকে একদম লাইন বরাবর যদি নিয়ে আসি, হ্যাঁ, এখন তুমি যদি মনে করো একটা ত্রিভুজ আঁকতে চাও, জাস্ট ফ্রি হ্যান্ডে আমি যদি একটা ত্রিভুজ আঁকতে চাই, জিনিসটা কীরকম হবে? এই 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 ঠিক, তাহলে এই ত্রিভুজের কোনো এরিয়া আছে, ক্ষেত্রফল আছে? নাই। কেন নাই? কারণ বিন্দু 3টা একই রেখার মধ্যে চলে আসছে। অর্থাৎ তোমার যে কোনো 3টা বিন্দু যদি একই সরল রেখার উপরে চলে আসে, সেই ক্ষেত্রে তুমি যদি ম্যাথমেটিক্যালি ওদের দ্বারা একটা ত্রিভুজ গঠন করো এবং সেটার এরিয়া বের করতে যাও, ক্ষেত্রফল বের করতে যাও, সেটার অ্যান্সারটা 0 আসে। ওকে, আমার মনে আছে আমি যখন 9-10-এ পড়ি, 9-10-এ যখন পড়ি, আমি এই জিনিসটা আমার মানে স্কুলের টিচারকে দেখাইছিলাম যে স্যার দেখেন, আমি তো তাহলে এরকম মানে একটা ত্রিভুজ আঁকলাম, বললাম স্যার এই বিন্দুটা একটু নিচের দিকে নামে, বললাম নামাও, তো অমনে করতে করতে মিলাই ফেললাম। এখন বললাম স্যার তাহলে কি আমরা বলতে পারি যে সরল রেখার ত্রিভুজ একই জিনিস? কারণ জিনিস তো সত্য, জিনিস তো শুদ্ধ। পরে আর স্যার কিছু বলে রে আমাকে, বাট মানে জিনিসটা এটা ছিল যে হ্যাঁ, এটা আসলে ভিতরে ভিতরে একটা ত্রিভুজ, কিন্তু বাইরে দিয়ে সরল রেখা। ওকে, তো অনেক মানুষ এরকম আছে যে বাইরে দিয়ে দেখতে অনেক কঠিন, বাট ভিতরে মনটা নরম আর কি, এটা হচ্ছে ওইরকম। ওকে, বাইরে দিয়ে দেখতে সরল রেখা মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে ত্রিভুজ চিন্তা করতে পারো। এই ত্রিভুজের হচ্ছে 3টা শীর্ষবিন্দু বা 3টা কোণের 2টা হচ্ছে 0 আর একটা 180 ডিগ্রি, তো টোটাল মিলায় তোমার ত্রিভুজ গঠন করে। অমনে চিন্তা করলে এটা আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারি আর কি। ওকে, থিওরিটিক্যালি চিন্তা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে 0, তার মানে
তিনটা বিন্দু যদি সমরেখা হয়, আমাকে যদি বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকে, তোমাকে বললো যে ছবি না এঁকে চেক করো যে এগুলো কি সমরেখা হবে কিনা, তখন তুমি সেই তিন বিন্দুকে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু ধরে ক্ষেত্রফল বের করবা। যদি দেখো ক্ষেত্রফলটা 0 আসছে, তার মানে তুমি এইভাবে এই প্যাটার্নটা চিন্তা করে নিতে পারো যে ক্ষেত্রফল যেহেতু 0 আসছে, নিশ্চয়ই ত্রিভুজটা মিশে গেছে কে, তো সেই কারণে তোমার 0 চলে আসছে, রেখা হয়ে যাবে। ওকে, তাইলে তোমাকে কখনো যদি তিনটা বিন্দু দেয়, আবার শুনো কথাটা, যদি তিনটা বিন্দু দেয়, বিন্দু তিনটা দিয়ে বলে যে আচ্ছা এই তিনটা বিন্দু কি একই রেখায় আছে কিনা, সমরেখা কিনা, তুমি কি করবা, তুমি সুন্দর মতন ওই তিন বিন্দুকে ত্রিভুজের শীর্ষবিন্দু মনে করে নিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। ইফ দ্য এরিয়া ইজ 0, দেন তুমি শিওর বলে দিতে পারবা ওই তিন বিন্দু সমরেখা। এটা হচ্ছে একটা স্টাইল। তাহলে তিনটা বিন্দু সমরেখা হবে, সেটার একটা স্টাইল গেল এটা, যে ত্রিভুজটার ক্ষেত্রফলটা 0 আসবে। এখন আরেকটা স্টাইল হচ্ছে, তুমি এমনি জাস্ট সিম্পলি চিন্তা করো, ধরে নাও এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে আমরা কি বলতে পারি না যে এ থেকে বি এর দূরত্ব যা, এ থেকে সি এর দূরত্ব যা, এই দুই দূরত্ব যোগ করলে বি থেকে সি এর দূরত্ব পাওয়া যাবে। আরেকবার বলি, এবি যোগ এসি ইকুয়াল টু বিসি পাওয়া যাবে, বলতে পারি না আমরা? তো এখানে ওটাই বলেছে যে এবি আর এসি মিলাইলে বিসি পাওয়া যাবে, সিম্পল জিনিস। এটা আরেকটা, বাট এটা আমরা খুব একটা ইউজ করবো না, আমরা এটার দিকে তাকাবো। আচ্ছা, আর আরও একটা স্টাইল আছে, তিনটা বিন্দু সমরেখা হইলে কি করবা, সেটা হচ্ছে তোমার ঢালের স্টাইল। ঢালের স্টাইল বলতে দেখো, যে কোনো সরল রেখা, যে কোনো বাদ দাও, ধরো দুইটা সরল রেখা সমান্তরালে আছে, তো আমরা তখন কি বলি, কি কনজামশনে আসি যে তোমার, বা কি অ্যাজাম্পশনে আসি যে আমার সরল রেখা দুটো যেহেতু একই দিকে তাকায় রয়েছে, তো সেই ক্ষেত্রে ওই দুইটার ঢাল সেম এমনি চিন্তা করি। এছাড়াও আমরা এভাবে বলতে পারি যে আচ্ছা একই রেখা বা দুইটা রেখা সমান্তরাল, তাহলে ঢাল সেম। এখন মনে করো যদি আমি বলি যে রেখা একই, যেমন খেয়াল করো এবি একটা রেখাংশ, এসি একটা রেখাংশ, বাট ওদের যে ধারক রেখাটা থাকবে, মানে ওরা যেই বরাবর, সেটা কিন্তু সেম। মানে মনে করো যে দেখে বোঝা যাচ্ছে যে একই দাগের উপরে আমি দুইটা অংশ নিয়েছি, তার মানে কি এবি এর ঢাল যা হবে এসি এর ঢাল সেম হবে না, বিসি এর ঢাল সেম হবে না। তাইলে তোমাকে যদি তিনটা বিন্দু এবিসি দেওয়ার পরে বলে যে আচ্ছা ওরা কি সমরেখা কিনা, একই রেখার উপরে আছে কিনা, সেই ক্ষেত্রে আমরা ঢালের সূত্র ব্যবহার করতে পারি। ওকে, আমাদের তিনটা বিন্দু থাকবে, একটাকে এ, একটাকে বি, একটাকে সি মনে করব। মনে করার পরে আমরা বলবো যে দেখো তিনটা বিন্দু সমরেখা তখনই হবে যখন এই তিনটা দুইটা করে নিয়ে আমি যে রেখাগুলো পাবো, সেই রেখাগুলোর ঢাল সেম হবে। অর্থাৎ এবি এর যা ঢাল হবে এসি এর তাই ঢাল হবে, বিসি এরও তাই ঢাল হবে। তাহলে ওইটাই বললো, এবি এর ঢাল, বিসি এর ঢাল আর সি এর ঢাল সেম হবে। আমরা এটাও ইউজ করতে পারি। তো এই যে তিনটা প্রসেস তোমার তিনটা বিন্দু সমরেখা হওয়ার, এর মধ্যে এটা আমরা খুব করে ইউজ করব, আর এটা আমরা খুব করে ইউজ করব। 1 ও 3 হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বুঝছো? 1, 3 দিয়ে আমরা ম্যাথগুলো মেইনলি আঁকাবো আর কি। ওকে, আচ্ছা এখন আসো, এবার এই রিলেটেড একটা কোয়েশ্চেন হচ্ছে এটা। তো তোমাদের কাজ হবে এখন এগুলো তুলো, এরপর এই কোয়েশ্চেনটা তুলো, টাইম দেওয়া হলো 1 মিনিট, একটু মনোযোগ দিও। এখানে তোমাকে ওরা তিনটা বিন্দু দিয়ে দিয়েছে, একটা হচ্ছে A0, একটা 0B, একটা 1, 1, তিনটা বিন্দু দিল। তিনটা বিন্দু দিয়ে বললো আচ্ছা শোনো বিন্দু তিনটা না সমরেখা। ওকে, ভেরি গুড। এখন বললো সমরেখা কখন, মানে সমরেখা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাকে এইটা প্রমাণ করতে হবে। ওকে, এইটা প্রমাণ করতে হবে, এইখানে মেবি 1 হবে, যাই হোক আচ্ছা তুমি একটু লিখে রাখো আপাতত, মানে একটা কিছু প্রমাণ করতে হবে যে 1/a যোগ 1/b ইকুয়াল টু এরকম 0, 1 হবে মেবি, আমি একটু কোশ্চেনটা ঠিক করে দেবো না, যাক। সো এইটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, এখন তাহলে দেখো তোমাকে ওরা কি বললো, ওরা তোমাকে বলে দিয়েছে যে তিনটা বিন্দু সমরেখা। তাহলে এখন তিনটা বিন্দু সমরেখা ওরা এটা বলেই দিয়েছে যেটা সত্য কথা। তাহলে তুমি এখন এই তিন বিন্দুর মধ্যে হয় এইটা অথবা এটা, এই দুটোর একটা তুমি অ্যাপ্লাই করবা, করার পরে যা তুমি পাবা সেখান থেকে তুমি এইটা প্রমাণ করার চেষ্টা করবা। থিমটা বুঝছো আমার, মানে এখানে কাজটা কি হবে? তাহলে এখন যেহেতু বিন্দু তিনটা হচ্ছে এগুলা, এটার মধ্যে হয় তুমি ত্রিভুজ অ্যাপ্লাই করো অথবা ঢালগুলো অ্যাপ্লাই করো। এখন একটা সত্যি কথা বলি, তুমি ত্রিভুজের বদলে ঢাল ব্যবহার করলে ইজি হবে জিনিসটা, কারণ ঢাল তো সহজ আসলে, y2 - y1 বা x2 - x1 ঢাল পেয়ে যাবে। লাইক তোমাকে যদি বলি যে মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এখন মনে করো আমি বললাম যে আচ্ছা যদি এই তিনটা বিন্দু সমরেখা হয় তাইলে এবি এর ঢাল মানে এম এবি যা হবে বিসি এর ঢাল তাই হবে এম বিসি, তাই আসবে। আমরা এটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এখন একটু খেয়াল করো, তো এখানে দ্য থিং ইজ যে তোমার এবি এর ঢালটা কত আসবে, যে কোটিদ্বয়ের অন্তর বি - 0 ভাগ ভুজদ্বয়ের অন্তর 0 - a ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর 1 - b ভাগ ভুজদ্বয়ের অন্তর 1 - 0। এটা করলেই না তুমি দেখবা এরকম একটা ফরমেশনে তুমি চলে যাবা। চলো আমরা করে দেখি, এটাকে জাস্ট বেসিকলি সমাধান করবা আর কি, ক্যালকুলেশনগুলো, বেসিক ক্যালকুলেশনগুলো করবা, দেখাচ্ছি। তো মনে করো এখানে কে কে আছে আসলে, -b/a, এইখানে কে কে আছে দেখো তো, 1 - b ভাগ শুধুমাত্র 1। এখন এটাকে কি করা যায় খেয়াল করো,
যদি মনে করো এই ওয়ানটা এদিকে দিয়ে দিই তাহলে হচ্ছে মাইনাস বি ইকুয়াল টু এই এ এদিকে আসলে এ মাইনাস এ বি। ওকে, ওয়ান হবে এখানে মেবি। দেখ আচ্ছা, এখন দেখো আমার হচ্ছে 1/a যোগ 1/b আনা লাগবে। এখন এমন কি কাজ করব যাতে করে আমার 1/a যোগ 1/b আসে, এটা আগে বুঝতে হবে। তাহলে আমাকে যেহেতু দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে। আমার এখানে কাজ হবে কি, যে এটাকে আমি একটুখানি ভাঙচুর করে বা মনে করো ভগ্নাংশ আকারে দেওয়া, তো একটু লসাগু করে আমি নিজে নিজেই দেখবো রাফে যে আচ্ছা এই শেপটা আসার আগে কি হইতে পারতো। লাইক যদি আমি রাফের মধ্যে এটাকে একটু লসাগু করে ফেলি তাহলে দেখো কি আসে। আর সেটা আসে না যে এ বি আর এখানে হচ্ছে এ প্লাস বি, এটা আসে না বলো নর্মাল রাফে যদি আমি লসাগুটা করি। তাহলে দেখো যে আমার এইরকম একটা সিচুয়েশন যদি আনতে পারি তাহলে আমার এটা ইজিলি মিলবে। তাহলে এখন আমার উপরে লাগবে এ প্লাস বি, তাহলে এ এখানে আছে বি এদিকে পাঠিয়ে দাও, তাহলে এ তো আছে এই বি এদিকে পাঠিয়ে দাও যোগ বি গেল, আর এ বি দরকার। তাহলে এখানে যদি আমার 1 থাকে এই এ বি এদিকে, হ্যাঁ এখানে এ বি এটা 1ই হবে। আচ্ছা, তো এখানে এ বি। ওকে, এখন খেয়াল করো এইবার তুমি যদি এই এ বিকে নিচে পাঠিয়ে দাও তাহলে 1 ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। তো ইজিলি তুমি যদি ক্যালকুলেট করো এই যে ধরো মনে করো এ বাই এ বি, তাহলে কত আসবে 1/b, বি বাই এ বি কত আসবে 1/a ইকুয়াল টু 1। এই যে উত্তর তো মিলে গেছে। ওকে, সহজ জিনিস কিন্তু। হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলা তোমাকে হচ্ছে ক নাম্বারে দিতে পারে এইচএসসি পরীক্ষায়। ক নাম্বারে টিচার যদি মনে করো চাই একটু সহজ প্রশ্ন করবে তাহলে খ নাম্বারে মানে 4 নম্বরের জন্য দিতে পারে। অঙ্ক খুব সহজ, এইটুকু কাজের জন্য 2 নাম্বার, যে তুমি এটা বুঝতে পারবা এই কাজটুকুর জন্য 2 নাম্বার, বাকি কাজ করো বাকি 2 নাম্বার, 4 নাম্বার। ওকে, তাহলে এইটা হচ্ছে এইচএসসিতে ইম্পর্টেন্ট, এইচএসসিতে খুবই ইম্পর্টেন্ট। এটা এইচএসসিতে এটা ক অথবা খ মানে 2 বা 4 মার্কের জন্য দিতে পারে, এটা একটা গেল। আর এটা ঢাবি রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই দুইটা জায়গার জন্য এটা একটু ভালো মতন শিখে রাখো, এই দুইটা জায়গার জন্য এটা ভালো মতন শিখে রাখো। গুরুত্বপূর্ণ অঙ্ক, সিম্পল কথা, গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি বারবার করে বলে দিচ্ছি লেকচারে আমি যা কিছু করাই দিব, তুমি যদি জাস্ট এই ম্যাথগুলোই কমপ্লিট করো, তোমার যদি এরপরে ধরো তুমি মেইন বই না খুলো তোমার কোনো অঙ্কে কমতি থাকবে না, বুঝছো? তুমি যদি টেস্ট পেপারও না খুলো তোমার কোনো ম্যাথ বাদ পড়ে যাবে না, তুমি যদি প্রশ্ন ব্যাংকও না খুলো তোমার একাডেমিকে বা এখন যা যা পড়া দরকার কমপ্লিট হয়ে যাবে। সো প্যারা নাই, সিম্পলি এই লেকচারের ম্যাথগুলো খুব ভালো মতন করো। ওকে, লেকচারে যা করাই দিচ্ছি, ঠিক আছে? আমি ছোটোবেলায় না তোমার হচ্ছে এই জিনিসটা মিলাইতে আমার খুব কষ্ট হতো, এই লাইন পর্যন্ত আনতে পারতাম বাট এটা মিলাইতে পারতাম না, মানে ফার্স্টে বুঝছো, যে একবার মানে করতে গিয়ে দেখি এইটা কোনোভাবে আসছে না। পরে আমি অমনি চিন্তা করতাম এরপর থেকে যে যাকেই দিবে ওটাকে আমি 1 লাইন 2 লাইন একটু আগায় দেখবো যে কী হয়। তো তখন না মিলানোটা খুব ইজি হয়ে যায়। যেমন এটা দেখে আমি কিন্তু বুঝতে পারলাম যে আচ্ছা এ আর বি একসাথে রাখতে হবে আর এ বি রাখতে হবে একসাথে, তাহলে ওই জন্য এ প্লাস বি একসাথে আর এ বি আর একসাথে, তখন করলে ইজিলি মিলে। ওকে, প্রথমবার যখন অঙ্কটা করেছিলাম আমি আটকে গেছিলাম এই জায়গাটাতে, এই পর্যন্ত মিলানোর পরে ওইটা আর মিলে না, এই হচ্ছে অবস্থা। তো তুমি যখনই আটকে যাবা কোথাও তখন নিজের থেকে চেষ্টা করবা, চেষ্টা করে 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 টেকনিক বানানোর চিন্তা করবা যে কী করা যায়, কেমনে করলে মিলবে, নিজেকে নিজে হেল্প করবা আর কি। এইটা আসছে কুমিল্লা বোর্ড 23-এ, দেখো এই অঙ্কটা, কোয়েশ্চেনটা তুলো, কোয়েশ্চেনটা দ্রুত তুলো। কুমিল্লা বোর্ডে গত বছরই আসছে। ওকে, কুমিল্লা বোর্ড 23-এর কোয়েশ্চেন, এমসিকিউ। যখনই তুমি এমসিকিউ তুলবা অবশ্যই অপশন সহ তুলবা, বুঝছো? তোমার কাছে মনে হতে পারে একটু আরাম করি একটু কম তুলি, বাট আসলে না, এই খাতাটা খুব মূল্যবান, যে খাতাটা বানাই দিচ্ছি খুবই মূল্যবান। এই খাতাটাই তুমি একদম এইচএসসি পরীক্ষা আগের দিনও আমি বলবো যে এটাই তুমি রিভাইজ করবা। ওকে, এটাই পেজগুলো উল্টায় দেখবা, কোনো ম্যাথে আটকে গেলে এইখানেই তুমি লিখে রাখবা, এই খাতাটা মহামূল্যবান। তো যা কিছু যখন লেখায় দিব, যখন লেখার টাইম দিব সবগুলো তুলবা, কষ্ট করবা, একটু কষ্ট করতে হয়। আচ্ছা আসো, এখন ধরো তোমাকে এই ম্যাথটা দিল, এখন তুমি কি এই অঙ্কটা অবশ্যই সলভ করবা এমসিকিউতে? এমসিকিউতে টাইম 1 মিনিটও দেয় না, দেয়? তাহলে এখন এগুলো সলভ করলে এই যে অঙ্কের মতন সলভ করলে টাইম আছে এত? নাই তো। তাহলে কি করতে হবে? তোমাকে প্যাটার্নটা জানতে হবে। কি প্যাটার্ন? খেয়াল করো, একটা 1 1 হয়, একটা A0 একটা 0B হয়। বুঝো 0B মানে কি? ওয়াই অক্ষের মধ্যে, ওয়াই অক্ষের মধ্যে, এই যে কঠিন মান 0 ওয়াই অক্ষের মধ্যে। A0 মানে কি? এক্স অক্ষের মধ্যে। তাহলে একটা থাকে এক্স অক্ষের উপরে, একটা বিন্দু থাকে ওয়াই অক্ষের উপরে, আর একটা বিন্দু থাকে 1,1 ফিক্সড। যদি এগুলো হয় সেই ক্ষেত্রে এ বি এই দুটো দিয়ে পুরো কাজ হয়ে যাবে। কি হবে? যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি এটা একটা, আর 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1, এই দুটো মনে রাখবা তুমি এমসিকিউ ট্রিক হিসাবে। এমসিকিউ ট্রিক হিসাবে এই দুটো তুমি মনে রাখবা, বুঝছো? এই দুটো তুমি মনে রাখবা, কারণ এটা এমসিকিউতে খুব কমন, ঢাবিতে আসে, এটা ঢাবিতে রেগুলার আসে। ওকে, ইভেন রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও তোমার হচ্ছে কি বুয়েট পিলিতে আসতে পারে, এইচএসসি পরীক্ষা তো মাত্রই দেখাইলাম, এমসিকিউতে আসতে পারে, এইচএসসি রিটেনে ক নাম্বারে দিতে পারে। সো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে,
তো এই জিনিসটা তুমি মনে রাখবা যে যদি 1,1 একটা বিন্দু হয় আর একটা বিন্দু থাকবে x অক্ষের উপরে, একটা বিন্দু থাকবে y অক্ষের উপরে, সেখানে তোমার ভুজকোটি যা ইচ্ছা থাকুক না কেন ওটা প্যারা নেই, বাট একটা x অক্ষে একটা y অক্ষে, ওকে। আর একটা হচ্ছে 1,1, যদি এগুলো হয় সেক্ষেত্রে আমার হচ্ছে যে এই যে x এর যে x অক্ষেরটার ভুজ, y অক্ষেরটার যে কোটি a আর b, তো ওইটা হবে যে a + b = ab, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে 1/a + 1/b = 1, এটা মনে রাখবা। এখন আসো এবার তাকাও তুমি এই কোশ্চেনটার দিকে, এটা কেমনে কি করব। আমার একটা বিন্দু হচ্ছে 1,1 গেল, একটা হচ্ছে কি আমার x অক্ষের উপরে m, 0, আরেকটা হচ্ছে আমার y অক্ষের উপরে 0,n। দেখো খুব কিন্তু মুখস্থ করতে হয় না, তুমি যদি জোরে জোরে পুরো মুখস্থ করো এই 1,1 a, 0, b, 0,b এমনি না মুখস্থ করে লাভ নেই, তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আসলে জিনিসটা কি বোঝাচ্ছে। এটা বোঝাচ্ছে x অক্ষের উপরে যে কোনো বিন্দু, এটা বোঝাচ্ছে y অক্ষের উপরে যে কোনো বিন্দু, আর এটা বোঝাচ্ছে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু 1,1 যা নাকি x অক্ষ থেকে যতটুকু দূরে, y অক্ষ থেকে অতটুকু দূরে এবং একই দিকে। যদি এগুলো হয় মানে এগুলোর থিমটা বুঝো, তুমি 1,1 দেখলে কি বুঝবা? তুমি বুঝবা এই বিন্দুটা হচ্ছে x অক্ষ থেকে যতটুকু দূরে, y অক্ষ থেকে সেটা একই দূরে এবং দিকটা একই হবে, মানে দুইটাই পজিটিভ, ওকে। এটা তুমি বুঝবা। যখন নাকি এগুলো ঘটবে যে একটা x অক্ষে একটা y অক্ষে একটা হচ্ছে 1,1, তখন তোমার কাজ কি হয় বলো? তখন সিম্পল যে কাজটা হয় যে এই যে আমি x অক্ষের উপরেরটার ভুজ, y অক্ষের উপরেরটার কোটি, এই দুইটার গুণফল হবে এই দুইটার যোগফলের সমান। সিম্পল মুখস্থ রিডিং পড়ে তোতা পাখির বুলি পড়েছি, নো, তুমি জিনিসটা বুঝো যে ভিজুয়ালাইজ করো কি হচ্ছে। তখন আমার mn হয় হচ্ছে m + n এর সমান, এবং সেটাকে একটু ঘুরিয়ে দিলে হবে 1/m + 1/n = 1। এখন তুমি এইগুলোর সাথে এটা ম্যাচ করাবা যে কোনটা আসতে পারে, এটা মনে রাখবা ডিরেক্টলি, বুঝছো? তাহলে এখন দেখো বিয়োগফল গুণফলের সমান আসছে বাদ, যোগফল তো mn এর সমান আসবে বাদ, তারপর হচ্ছে এইটার দিকে তাকাও বিয়োগফল এখানে বাদ, যোগফল = গুণফল, এই কারেক্ট। তাহলে যোগফল গুণফল সমান হয়ে যায়, ওকে। তার মানে কি এটা মনে রাখতে হবে, ওকে। ঠিক আছে, তুলো। দ্রুত তুলে ফেলো। পরের এইটা খুবই জরুরি একটা অঙ্ক, ওকে। এই ম্যাথটা হচ্ছে বাদ পড়ে গিয়েছে, এই অঙ্কটা বাদ পড়ে গিয়েছিল, এটা তুলো। এই ম্যাথটা বাদ পড়ে গিয়েছিল, এটা হচ্ছে ক্ষেত্রফলের অঙ্ক এবং এটা আসে পরীক্ষায় আসে। এটা সম্ভবত বুয়েটে একবার আসছে, এর আগে ঢাবিতে আসছে এবং এইচএসের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, বোর্ডে কয়েকবার আসছে অঙ্কটা। কোশ্চেনটা তুলে ফেলো। শেষ, ওকে। এখন কোশ্চেনটার দিকে তাকাও। কোশ্চেনটা কি বললো দেখাও যে এই রেখা, এই রেখা এবং এই রেখা, তিনটা রেখা, এই তিনটা রেখা একটা ত্রিভুজ গঠন করে। এই তিনটা রেখা একসাথে হইলে একটা ত্রিভুজ তৈরি হয়ে যায় এদের মাঝখানে। বললো যে যদি গঠন হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আসবে এত, এটা আমাকে প্রমাণ করতে হবে, এটা আমাকে দেখাইতে হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল এটা আসবে। তাহলে একটু তাকাও, একটু মিউট হয়ে যাও যে ভাইয়া নতুন নতুন মাইক অন করছো। x অক্ষ y অক্ষ, এখন তুমি বুঝবা কেমনে যে কখন x অক্ষ y অক্ষ আঁকতে হবে আর কখন আঁকতে হবে না। ব্যাপারটা হচ্ছে দেখো এখানে আমার সমীকরণ দেওয়া, আমি সমীকরণ অনুসারে রেখাগুলো আঁকবো। তাহলে কখনো যদি সমীকরণ অনুসারে রেখা আঁকতে হয় অবশ্যই তোমাকে অক্ষগুলো দেখাইতে হবে, ওকে। একটা হচ্ছে y = m1x, একটা হচ্ছে y = mx। এই রেখাগুলোর সমীকরণ দিয়ে কি বুঝতে পারছো তুমি বলো তো? আনমিউট করে বলো একজন। y = mx আর y = m1x, এটা কোন টাইপের রেখা? সমীকরণটা কোন টাইপের? মূলবিন্দুগামী না? মূলবিন্দুগামী। তাহলে এখন দুইটাই তো আমার মূলবিন্দুগামী, তাহলে দুইটাই কি মূলবিন্দুগামী একই রেখা হবে বলো তো? এটা একটা আর এটা আরেকটা, দুইটা কি বলা যাবে একই রেখা? বলা যাবে? একটা এটা থেকে নির্দিষ্ট দূরবর্তী থাকবে, নির্দিষ্ট দূরবর্তী হবে। তাহলে কিরকম কি করব? একটা এখানে আর আরেকটা এখানে, এরকম করে দিব এটা না, মূলবিন্দু থেকে আর কি তির্যক ভাবে অ্যাঙ্গেল করে করব। আচ্ছা আসো দাঁড়া অ্যাঙ্গেল করি, এই যে এমনি করব, দেখো তো এটা করতে বলছো যে একটা, কেন এর এমনি করবো কেন? আমি তো দেখতে পাচ্ছি এগুলো তো সহগ সমানই মনে হচ্ছে, তো সহগগুলো যদি সমান থাকে ভাগফল সমান তাহলে দিক একই হবে না নাকি? কেন? হ্যাঁ, এটার ঢাল কত? এটার ঢাল আর এটার ঢাল এম, তাহলে দুইটাই মূলবিন্দুগামী, ঢাল যেহেতু ডিফারেন্ট তাহলে অ্যাঙ্গেল ডিফারেন্ট, ওই কারণে একটাই অ্যাঙ্গেল একটাই অ্যাঙ্গেল, ঠিক? আচ্ছা ঠিক আছে চলবে, জানো তাহলে বুঝছি। এখন আসো y = একটা mx, একটা হচ্ছে y = m1x আর আরেকটা হচ্ছে y = b। তাহলে এটা কি করবো, কেমনে করবো এটা y = b?
x অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষ তো এই দিক থেকে এমনে যাবে, তাহলে আঁকে ফেলি। মনে করো পরীক্ষার হলে আমি আঁকবো, এই যে আঁকলাম x অক্ষের সমান্তরাল, এটা আঁকলে হবে না ভাই একটু নিচে রাখতে হবে। কেন? আপনারা সেকেন্ড রেখাটা একটু বড় করে দিন। এটা বড় করবো না, এটা নিচে নামাবো, নিচে নামে লাভ কি? এটা কোন কথা হবে? ত্রিভুজ হবে, এক্স্যাক্টলি। ওকে, তাহলে y = b। আচ্ছা, এখন ত্রিভুজ কই হইলো? এটা হইলো না নাকি এটা? এটা। এখন এটা হইলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফল আমরা কি কি সিস্টেমে বের করি বলো? এখানে তো হচ্ছে ইয়া দিয়ে করা যায়। এইখানে না, এমনি ক্ষেত্রফল যখন বের করো আর কি, ক্ষেত্রফল নরমালি কি দিয়ে করো? হাফ দৈর্ঘ্য প্রস্থ। ভুজ কোটি 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 কোটি। তার মানে কি শীর্ষবিন্দু লাগে? তাহলে শীর্ষবিন্দু তো দেয় নাই ওরা প্রশ্নে, তাহলে কি করবা? শীর্ষবিন্দু কেমনে আনবা? শীর্ষবিন্দু বাই করতে হবে। তাহলে এই শীর্ষবিন্দু কেমনে বের করবা? এটা এটা তো 0 0। এটা তো মূলবিন্দু। ওকে, গুড। তাহলে এটা হচ্ছে আমার মূলবিন্দু 0 0। এইটা আর এটা তাহলে আমাকে আলাদা করে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন এখান থেকে সবার আগে তুমি কোন দিকে তাকাবা এই বিন্দুগুলোর জন্য? একটা জিনিস সেম, y = b। তার মানে দুই ক্ষেত্রেই আমার কোটির মান b, এটুকু আমি আগে শিওর। তাহলে ওইটা আগে লিখে নিই। তাহলে দুই ক্ষেত্রে আমার কোটির মানটা যে b, ওটা আমি লিখে নেব। এই লিখলাম। বুঝের মানগুলো এখন একটা একটা করে বসাইতে হবে। বুঝের মানগুলো ডিফারেন্ট, তাহলে ডিফারেন্স কার উপর ডিপেন্ড করবে? এইগুলোর উপরে না। এখন আসো, তাহলে এইটার মধ্যে হচ্ছে আমার y এর মান b, তাহলে এখানে b বসাইলে x এর মান কত হয়? b/m। ঠিক, তাহলে এই বিন্দুর জন্য b/m হবে। এই বিন্দু তো আমার y এর মান b, এখানে b বসাইলে x এর মান কত হয়? b/m1। ঠিক নাকি? b/m1। তাহলে দিলাম b/m1। ভেরি গুড, ভেরি গুড। এখন কথা হচ্ছে, তাহলে আমার তো বিন্দু সবগুলো চলে আসছে। এখন তাহলে আমি কি করতে পারি বলো? ক্ষেত্রফল বের করবা। এখন ক্ষেত্রফল কি কেমনে কেমনে বের করা যায়? ভুজ কোটি কোটি দিয়ে। আমি বললাম যে না, অন্য কোনো সিস্টেমে বের করো। তাহলে কি করবা? তো শর্টকাট ইউজ করা যাবে। কি শর্টকাট? 0 0 তো একটা বিন্দু বাদ হয়ে যাবে। x এর সহগ একটা, মানে ফার্স্টে যদি আমি b শেষ দুইটা মাইনাস মাঝখানে দুইটা, তাই তো? হ্যাঁ। এখন রিটার্নে আসছে, এমনি করা যাবে না। এবার বলো। ইয়া দিয়ে করা যাবে তো মনে হয়। ইয়া শর্টকাট দিয়ে না। y = mx রেখার x, y যে বিন্দুটা x বিন্দুর সাথে y = m1 x রেখার x বিন্দুর সাথে গুণ। হেল্প করে আসো, আমি একটু হেল্প করে দিই। আসো, হেল্প করে দেই। দাঁড়াও, খেয়াল করো। এটা মনে করো আমার ও বিন্দু, এখানে তো কোনো দ্বিমত নাই না, এটা ও বিন্দু। ওকে, গেল। ধরে নাও এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন আমার লাগবেটা কি? আমার লাগবে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল। ঠিক, বইগুলোতে দেখবো অনেক কঠিন করে এটা বানায়, ওই বুঝ কোটি কোটির মেথডে যাবে, অথবা হচ্ছে কি ওই যে ক্রস গুণ এমনি এমনি করে, অমনে গুণ করে মডুলাস দিয়ে, ওইটা করতে পারে, অনেকগুলো করতে পারে। আমি তোমাকে ইজিয়েস্ট ওয়ে শেখাই। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে করবো কি, হাফ ভূমি উচ্চতা দিয়ে করে ফেলবো। ওকে, এখন শোনো, তো লিখবা হাফ ভূমি। মনে করো, ধরে নাও তো ভূমি হচ্ছে এটা এবি, এবি। উচ্চতা হচ্ছে কি, তাহলে যদি এটা ভূমি হয়, এই বিন্দুর থেকে এই দাগের উপরে লম্বটা না, এটা উচ্চতা হবে না। তাহলে জাস্ট সাপোজ যে এইটা হলো মনে করো ডি, এমনি ধরে নাও ডি, তাহলে আমার কত হয়? ওডি। ঠিক, তাহলে দেখো তো দেখি, এই ত্রিভুজের উচ্চতা কিন্তু এটাই, যে উচ্চতা এখান থেকে এটা, এই রেখা বরাবর উচ্চতা হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে এটুকু। একমত নাকি দ্বিমত? একমত। এমন কেউ আছো যে ভাই বুঝি নেই, বা ভাই এই রেখার তো বাইরে, তাহলে এটা কেমন উচ্চতা হয়, এমন কেউ আছো? যেমন খেয়াল করো, আমি এখন দাঁড়ায় আছি, আমার হাইট হচ্ছে এটা, আমার মাথার থেকে একদম পায়ের মানে টো পর্যন্ত। এখন মনে করো যদি আমি যে এমনে দাঁড়াই, তো হেলান দিয়ে দাঁড়াইলাম, এখন আমার উচ্চতা তুমি যদি মাপতে হয় মাথার থেকে ভূমি পর্যন্ত, আমার বডি দিয়ে মাপবা নাকি মাথার থেকে ডিরেক্ট নিচের দিকে টান দিবা ফিতা? ডিরেক্ট নিচে টানবা না? হাইট যদি অমনে এখন মাপতে হয়, এই সাইডে যাবে, কিন্তু আমার বডির উপরে যাবে না, কিন্তু এমনি করলে বডির ভিতর দিয়ে যেত। তাহলে ওইটা, এটা মনে করো মাথা, এটা হচ্ছে পা, তাহলে ওইটা এমনি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এইখান থেকে ভূমি পর্যন্ত দাগ দিতে হবে ওডি। এখন খেয়াল করো, হাফ এবি এর মান কত? এই দুটার দূরত্ব না, কোটিগুলো সেম সেম, তাহলে ভুজগুলো যেহেতু ডিফারেন্ট, ভুজদ্বয়ের বিয়োগফল হবে না। তাহলে একটা হচ্ছে b/m1 মাইনাস আরেকটা হচ্ছে b/m এর মডুলাস। ঠিক, দ্বিতীয়ত আসো, আমার লাগবে ওডি। ওডি মানে হচ্ছে ও থেকে এটার দূরত্ব কত? b, অনলি b না, এই যে b, তো y = b মানে কি এটা b। এই যে শেষ, কাজ ডান, কমপ্লিট। সো আসসালামু আলাইকুম সবাইকে। একটু আগে হচ্ছে ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিল, মানে ভিডিওতে অ্যাকচুয়ালি না,
নেটের যেই তার মানে ওয়াইফাইয়ের তারটা হচ্ছে আমার একদম নিচে পায়ের সাথে, তো পা লেগে হচ্ছে ওটা একটু সরে যায় আর কি, সেই জন্য নেট চলে গেছিলাম। যাক, এখন আবার সব কিছু ফিক্স করে নিয়ে আসছি। ওকে, তো চলো আমরা দ্রুতই ম্যাথটা শুরু করে ফেলি। ওকে, তো এখন এই ম্যাথটা আমি ছোটো করে একবার রিক্যাপ করি। তো মেনলি যেটা ছিল যে আমাদের কাছে একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা ছিল আর দুইটা ছিল মূলবিন্দুগামী রেখা। এই তিনটা বিন্দু ছেদ করলে যে এই ত্রিভুজটা তৈরি হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল দরকার ছিল। তো এটার ক্ষেত্রফল তোমরা যেটা নর্মালি করো যে হচ্ছে শীর্ষবিন্দুগুলো বের করো, বের করার পরে হচ্ছে ভুজ কোটি কোটি মেথড অথবা মডুলাসের মেথড, ওগুলো যে কোনো একটা ইউজ করো। এখন আমি এখানে যেটা করলাম, আমি এসব মেথড ইউজ করি নাই। কেন করি নাই বলি, এই অঙ্কটার মধ্যে তুমি কিন্তু চাইলে এই ত্রিভুজের এই দুইটা বিন্দুর দূরত্বকে ভূমি ধরতে পারো এবং এই ধারক রেখাটার উপরে এখান থেকে লম্ব তুমি যদি টানো সেটাকে তুমি উচ্চতা ধরতে পারো। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কিন্তু কাজ হয়ে যায়। তাহলে ভূমি হচ্ছে এবি, এবিতে এক বাক্যে সহজে বের করা যায়। ওকে, ভুজ দ্বয়ের পার্থক্য। আর উচ্চতা হচ্ছে এখানে যা সিম্পল বি। ওকে, যেহেতু আই ইকুয়াল টু বি, এক বাক্যে চলে আসে অ্যান্সার, কোনো এক্সট্রা কাজ করতেই হয় না। ওকে, এটা এই অঙ্কটা এমনিই করবা, এই অঙ্কটা এই সিস্টেমেই করবা। ঠিক আছে, দেখি তো। আর হ্যাঁ, জুমে তো দেখতে পাচ্ছ, যারা নাকি ফেসবুক লাইভে আছো তারা চাইলে জুমে জয়েন করতে পারো। আচ্ছা, এটা তো গেল, এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। ওকে, এখন পরবর্তী টপিক হচ্ছে এই টপিকটা, যে এই জিনিসটা তুমি একটু খাতায় হেডলাইন দিয়ে তুলো। আমি বুঝাই দিব, সিস্টেম শিখাই দিব, বাট খাতায় আগে হেডলাইন দিয়ে এই জিনিসটা তুলো। হয়ে গেলে আমাকে বলবা। হেডলাইন দিয়ে তুলো। তোমাকে আমি সিচুয়েশনটা বুঝাই। মনে করো যে এটা খুবই স্পেশাল একটা জিনিস, মজাদার। এইটা একটা সরল রেখা আছে। এটা একটা সরল রেখা। এই সরল রেখাটার উপরে এইটা হচ্ছে একটা বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এখন তোমাকে বললো কি যে আচ্ছা এই বিন্দুটা তো এখানে আছে, দ্যাট ইজ ভেরি গুড। এই সরল রেখার উপরে এই বিন্দুর থেকে ধরো আমি যদি বলি যে আচ্ছা 5 একক দূরে বিন্দু বের করো, একজন আনমিউট করে বড় দেখি কই হইতে পারে, মনে করো 5 একক মানে হচ্ছে এটুকু। তাহলে এই বিন্দুর থেকে এটুক দূরে আরেকটা বিন্দু লাগবে। তাহলে এরকম কই বিন্দু পাওয়া যেতে পারে এই রেখার উপরে? একটা কি হবে, এটুক দূরে যেহেতু এখান থেকে এইখানে একটা হবে না, আবার এখান থেকে যেহেতু এইখান থেকে এইখানে আরেকটা হবে না। দেখো তো দেখি, ঠিক কিনা? তোমরা কি একমত আমার সাথে? যে আমি যদি বলি যে আমার এই বিন্দু থেকে x1 y1 দেওয়া থাকবে, x1 y1 দেওয়া থাকবে, বলবে এইটার থেকে 5 একক দূরে আরেকটা বিন্দু খুঁজে বের করো। ধরে নাও আর একক, তাহলে আর একক দূরে আরেকটা বিন্দু খুঁজে বের করো। তাহলে আমরা কিন্তু এরকম বিন্দু পাবো আসলে দুইটা, এইটা আর এটা, দুইটা বিন্দু পাবো কিন্তু। এখন কথা হচ্ছে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমার বের করতে হবে, এইটা হচ্ছে আমার টার্গেট। এখন কেমনে কি? তো সেক্ষেত্রে তুমি যদি এই বিন্দুগুলোকে x, y ধরে নাও, তোমাকে এই সরল রেখা দেওয়া থাকবে, সরল রেখার উপর বিন্দু দেওয়া থাকবে। এই বিন্দুর থেকে ধরো 5 একক সামনে 5 একক পিছনে যে দুইটা বিন্দু পাওয়া যাবে, সেই দুইটা বিন্দু বের করতে হবে। এখন কেমনে বের করবা? সিস্টেমটা কি? খুব সহজ। ওকে, খুবই সহজ। সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমরা আগে একটু থিওরিটা দেখো। থিওরিটা কেমনে চিন্তা করা যায়, যে ধরো আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, আবার মনে করো যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি চিন্তা করি, নিজেই খেয়াল করো যে এই যে সমকোণী ত্রিভুজ, ধরো যদি এই জায়গাটা আমার থিটা হয়, তাহলে কি এই জায়গাটাও থিটা, এই জায়গাটাও থিটা হবে না? হবে তো। এখন তুমি ধরো এই ত্রিভুজটার জন্য বলো তো দেখি, এই ত্রিভুজটার উচ্চতা কত হবে? এই y আর এই y এর পার্থক্য, তার মানে হচ্ছে কি ধরো y1 - y এরকম, ঠিক? তাহলে এই ত্রিভুজের মধ্যে এই জায়গাটা হচ্ছে আমার, ধরো যে এটুকু কত? এটুকু আসে হচ্ছে নিচের ত্রিভুজটা। আগে দেখি, আগে হচ্ছে নিচের ত্রিভুজ। যেমন উচ্চতা হচ্ছে y1 - y, এটা y1 আর এটা হচ্ছে y, এই যে এখানে হাইট, তাহলে y1 - y, y1 - y ইকুয়াল টু কত হবে? আর সাইন থিটা হবে না? আর সাইন থিটা। ভূমি কতটুকু? x1 - x,
ইকুয়াল টু কত হয় আর cos থিটা। তাহলে আমরা এক্স দিয়েও ভূমি বের করতে পারি আর এবং থিটা দিয়েও ভূমি বের করতে পারি, এক্স ওয়াই দিয়েও লম্ব বের করতে পারি এবং আর ও থিটা দিয়েও লম্ব বের করতে পারি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে নিচের ত্রিভুজে, সরি উপরের ত্রিভুজে। থিং ইজ এইখানে লম্ব কত হয় দেখো তো, লম্বটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান না, এটুকু দেখো যে এটার হাইট কত ওয়াই, এই লাইন বরাবর হাইট কত ওয়াই ওয়ান, তাহলে এটুকু কত হবে পুরো ওয়াই থেকে ওয়াই ওয়ান টুকু বাদ, তাহলে এটা থাকবে। তাহলে এখানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু আর সাইন থিটা। সেমভাবে এই ত্রিভুজের ভূমিটা কতটুকু, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ওয়ান, তাহলে এখান থেকে এটা বাদ, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু আর কস থিটা। ঠিক, এখন খেয়াল করো আমার কাছে আর সাইন থিটা আসছে দুইটা, কয়টা আসছে দুইটা আসছে, একটা আর সাইন থিটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর একটা হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। তাহলে কেমনি কি, এখন আমরা একটা এখান থেকে ছোট ইসের দিয়ে যেতে পারি, ধরো অ্যাজাম্পশনে যেতে পারি, সেটা কিরকম দেখাচ্ছি দাঁড়াও। আমরা এমনি ধরে নিলাম যে এটা ধরো না, মনে করো এটাকে জাস্ট যদি ঘুরাই দিই তাহলে কি হয় দেখো, আমরা চাচ্ছি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানে থাকুক, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস আর সাইন থিটা। ঠিক সেমভাবে আমি যদি এটার মতন এটাকে বানাই এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান কত আসে মাইনাস আর কস থিটা। তাহলে এখন একটা কনক্লুশনে আসো, কি কনক্লুশন, সেটা হচ্ছে যে আমি এখান থেকে আর এখান থেকে দুই জায়গার থেকেই ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান পাচ্ছি, একটার থেকে পাই হচ্ছে আর সাইন থিটা, একটা থেকে পাই মাইনাস আর সাইন থিটা। তার মানে আমি কি এটা লিখতে পারি না যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু একটায় প্লাস আর একটায় মাইনাস আর, তাহলে প্লাস মাইনাস আর সাইন থিটা। এখান থেকে আমি কিন্তু সহজেই বলতে পারবো যে তার মানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা এর মান হচ্ছে প্লাস মাইনাস আর। ঠিক বলতে পারবো তো। সেমভাবে আমি যদি ধরো কস থিটা দুটো নিয়ে কাজ করি, একটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস আর কস থিটা, একটা এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে প্লাস আর কস থিটা। যদি এই দুইটাকে আমি মিলাই ফেলি যে আমার এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস আর কস থিটা, তাহলে কি আমি বলতে পারবো না যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস আর। তাহলে খেয়াল করো প্লাস মাইনাস আর এর মান কিন্তু এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা। এটাকে আমরা এই জন্য সূত্র আকারে লিখতে পারবো। ওকে, প্রমাণটা হচ্ছে এটা। এখন এইটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করে ফেলা যায়। ওকে, অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করে ফেলা যায়, অনেক গুরুত্বপূর্ণ। ওকে, জাস্ট আগে এটা দেখো ভাইয়া, এই প্রমাণটাকে মনে রাখতে হবে না, প্রমাণ মনে রাখতে হবে না, প্রমাণটা তোমার লাগবে হচ্ছে ভিতরকার জিনিসটা অনুভব করার জন্য এবং সূত্র ভুলে গেলে নিজের মনে মনে চিন্তা করার জন্য যে কোনটার মধ্যে প্লাস মাইনাস হবে, কোনটা কই থেকে আসলো, এগুলো বোঝার জন্য। ওকে, খেয়াল করো আমার এই বিন্দু আছে, এ থেকে 5 একক দূরে মনে করো আরেকটা বিন্দু লাগবে, সেটা হইতে পারে স্বাভাবিকভাবে সামনে অথবা পিছনে। সেক্ষেত্রে সামনে গেলে তোমার এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক রকমের আসে, পিছনে গেলে এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আরেক রকমের আসে। কি সেটা হচ্ছে কি যে আর এর দিক যেহেতু চেঞ্জ হয়ে যায়, মনে করো এই দিকে যাওয়ার মানে হচ্ছে ধরো আর পজিটিভ, তাহলে এই দিকে যাওয়ার কি আরটা নেগেটিভ হবে না, ওই জন্য ওই আর এর দিক চেঞ্জ হচ্ছে, আর কিছু না। বুঝো, দুই ক্ষেত্রে কিন্তু আমার থিটার মান সেম সেম, বিকজ ওই যে একান্তর কোণ অমনে করে চিন্তা করলে থিটার মান সেম সেম, আর এর দিক চেঞ্জ হচ্ছে, যেহেতু আর এর দিক চেঞ্জ হচ্ছে তাই এক জায়গায় প্লাস আর আর আরেক জায়গায় মাইনাস আর, ওই হিসাবে আসলো। এই হচ্ছে অবস্থা। তাহলে মেইনলি তুমি এটাকে মনে রাখবা, উপরের এটাকে সূত্র আকারে মনে রাখবা, খুবই কাজের একটা জিনিস, খুবই কাজের একটা জিনিস, খুবই কাজের একটা জিনিস। তুলো, আসো শুরু করি পড়াটা। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। বললো একটা সরলরেখার ঢাল 5/12, ভেরি গুড। তার মানে কি হলো, তার মানে হচ্ছে tan থিটা ইকুয়াল টু 5/12। আচ্ছা, বললো যে রেখার উপরে এটা একটা বিন্দু -1,1, এই বিন্দুর থেকে 26 একক দূরে সরলরেখাটার উপরের বাকি দুইটা বিন্দু, ধরো 26 একক সামনে একটা পিছনে একটা, ওই দুই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। ওকে, সেটা এখন আমরা বের করব, সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করব, বুঝছো। এছাড়াও আরেকটা সূত্র আছে, আমি একটা বানায় পড়াইতাম, 21 ব্যাচকে পড়াইছি, 22 ব্যাচকেও পড়াইছি, 23 ব্যাচকেও পড়াইছি ওই সূত্রটা, মানে ওইটা আমার পার্সোনালি করা একটা সূত্র ছিল। তবে আমি যেটা দেখলাম যে প্রসিদ্ধ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এইটা, ওইটার মধ্যে হচ্ছে তোমার থিটা লাগে না, থিটা দরকার পড়ে না, ডিরেক্টলি তুমি এক্স ওয়াই দিয়ে কাজ করে ফেলতে পারবা, আর এর মান দিয়ে, মানে আর এক্স ওয়াই, থিটা দরকারই পড়ে না, আর এক্স ওয়াই দিয়ে কাজ করে ফেলা যায় মনে করে নাকি। দাঁড়াও,
হ্যাঁ মানে ওইভাবে থিটা কস থিটা সাইন থিটা এত কষ্ট করা লাগে না, কিন্তু কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড চলে এটা, বাংলাদেশেও চলে এটা, সো এটা দিয়ে কাজটা করিও, ওটা এই জন্য এটা শেখাবো আর কি। এখন দেখো ব্যাপারটা হচ্ছে ঢালের মান বলে দিয়েছে, ঢাল বলা মানে হচ্ছে থিটা বলা, তোমার সূত্র হচ্ছে এটা, ওরা আর এর মান বলে দিল 26, ও x1 y1 বলে দিয়েছে -1,1, এখন তোমার x এবং y এর মান বের করা লাগবে। থিমটা ক্লিয়ার তো? আসো এবার। এখন প্রথম ব্যাপার, তোমার দেখো থিটা পাইলেই হবে না, তোমার থিটাগুলো ব্যবহার করতে হবে সাইন এবং কজের মধ্যে। তাহলে কেমনে কি করবা? থিং ইজ তোমাকে যখন নাকি ওরা সরলরেখার ঢাল বলে দিবে 5/12, তার মানে লম্বটা হচ্ছে 5, ভূমিটা হচ্ছে 12, এটা থিটা, সেক্ষেত্রে অবশ্যই এটা হবে 13। এমনি হইলে তাইলে মিলবে, তাই তো? তাহলে আমার tan থিটার মান যদি 5/12 হয়, তাহলে আমি বলতে পারি যে সাইন থিটার মান হবে লম্ব বাই অতিভুজ 5/13, কস থিটার মানটা হবে ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13। এটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই। দেখো না বুঝলে বলো আমাকে, কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? ওকে ওকে, এখন খেয়াল করো, ওরা আমাকে বললো যে উপরস্থ বিন্দুটা হচ্ছে এটা। থিং ইজ যে এটা যদি বিন্দু হয়, মনে করো এটা সরল রেখা, এই সরল রেখাটা x অক্ষের সাথে 5/12 tan ইনভার্স 5/12 তৈরি করে। এখন উপরস্থ বিন্দু যদি এটা হয় যে 1, -1, সেক্ষেত্রে এখান থেকে 26 একক দূরে এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু আসবে। তাহলে কথা হচ্ছে যে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত হবে? ধরে নাও এটা x, y, এটাও x, y। এখন আমার ওই x, y গুলো বের করতে হবে, এই হলো প্রশ্ন, বুঝছো? একটু মিউট হয়ে যাও ভাইরা। এখন এখানে তুমি যেটা করবা, এই সূত্র দিয়ে কাজ শুরু করবা। আগে আমরা cos থিটাটায় যাব, যে x - x1 ভাগ cos থিটা ইকুয়াল টু +- r। হ্যাঁ, এটা দিয়ে আমরা কাজটা শুরু করব, এটা দিয়ে আমরা কাজটা শুরু করব। খেয়াল করিও x - x1, তাহলে আমার x তো জানি না, x1টা জানি -1, cos থিটার মান হচ্ছে আমার 12/13, তাহলে 12/13, আর এখানে হচ্ছে +- 26, একসাথে করে ফেললে x + 1 = +- 26 × 12/13, কাটাকাটি হয়ে 2 হবে, 2 × 12 = 24 হবে। তো সেক্ষেত্রে x = হবে -1 + -24, ঠিক? এখন তুমি যদি এখানে প্লাস নাও তাইলে একটা আসবে, প্লাস নিলে কত হবে? 23 হয়ে যাবে। মাইনাস নিলে হবে হচ্ছে -25। এমন কি কেউ আছো যে ভাই এটা বিশ্বাস হয় না আমার, বা আমি ভাই দ্বিমত, এমন কেউ আছো? বুঝছো সবাই তাহলে? ওকে, এখন খেয়াল করো, এবার আমরা পরের ভাষণটাতে যাই। y এর জন্য, y এর জন্য আমরা সেম কাজগুলাই করব, y এর জন্য কাজ সেম। যে y - y1/sin থিটা ইকুয়াল টু +- r, সেক্ষেত্রে y জানি না, y1 হচ্ছে 1, এই বাই sin থিটার মান হচ্ছে 5/13 +- 26। এখন তুমি যদি এখান থেকে y - 1 এটা এদিকে নাও, +- 2 × 5 মানে 10 হবে, কারণ 26 13 কাটাকাটি করলে 2 2 5 10, তাহলে এখান থেকে y = 1 + - 10। এবার তুমি যদি একবার প্লাস নাও তখন y এর মানটা হবে 11, একবার তুমি যদি মাইনাস নাও y এর মানটা হবে -9। তাহলে দেখো আমার কিন্তু বিন্দু চলে আসছে। এখন কথা হচ্ছে বিন্দুগুলোকে এবার একসাথে করতে হবে। আমি যেটা করব যে প্লাস নিয়ে পাওয়া x এবং y ওরা একটা বিন্দু, বিকজ ধরো প্লাস নিয়ে পাইলে এই দুটো আসলো, আর মাইনাস নিয়ে পাওয়া একটা বিন্দুটা হচ্ছে কি এই দুইটা, এমনি করে, বুঝছো? চিহ্ন সেম রেখে তুমি কাজটা করবা। তো সেই কারণে প্লাস নিয়ে কি কি পাই, একটা বিন্দু হচ্ছে 23,11, আরেকটা বিন্দু হচ্ছে -25,
কমা -9। এটা একটা কাজ ডান। ওকে, লিখো। তোমাদেরকে একটা দামি মানে শর্টকাট বানায় শেখাবো এখন। তোলা সবার শেষ, তাহলে আমি এখন মনোযোগ চাবো তোমাদের কাছে। মনোযোগ দিয়ে দিতে পারো তাহলে হচ্ছে গিয়ে শুনবা। সবার তোলা শেষ, কমপ্লিট? দেখো, ডান। চলো এবার তাহলে শুরু করি। মনোযোগ দিও, খুব মনোযোগ দিও। তোমরা যখন ভর্তি পরীক্ষা এটা অঙ্কটা পাবা, তখন তোমরা হচ্ছে ডিরেক্টলি এইভাবে করিও না, টাইমে কুলাবে না। আমরা ওই জিনিসটাকেই একটু শর্টে করার চেষ্টা করব, যে কেমনে শর্টে করা যায়। আমার বেসিক যে সূত্রটা ছিল একটু আগে, x - x1 / cos θ = was r, এটাকে আমরা একটু এরকম করব যে দেখো x - x1 = ± r cos θ একটু আগে পাইলাম। তাহলে ওইখান থেকে আমরা কিন্তু ডিরেক্টলি x এর মান পাইতে পারি কত, x1 ± r cos θ। ঠিক? তাহলে x যদি এমনি পাই, সেক্ষেত্রে আমরা কি এটা বলতে পারি না যে তাহলে y ও অমনে করে y1 ± r sin θ, আমরা কিন্তু বলতে পারি। তাহলে আমরা এইভাবে চিন্তা করব জিনিসটাকে, যে নতুন বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা আসবে হচ্ছে এটা কমা এটা, x1 ± r cos θ কমা y1 ± r sin θ। যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসবে তখন তুমি ডিরেক্টলি এটা দিয়ে করবা। ওকে, এটা দিয়ে করবা। এটা অনেক কম সময় লাগবে, তোমার জিনিস একই বাট অনেক কম সময় লাগবে। মনে রাখতে হবে, এগুলা প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। ওকে, এখন আসো, মনে করো এটা আসছে সিকের ওয়েটে বা বুয়েট প্রিলিতে বা বুয়েট রিটেনেই আসতে পারে। এখন দেখো তোমার এখানে প্রথম কাজটা কী হবে? প্রথম কাজটা হবে হচ্ছে গিয়ে cos θ sin θ বের করা। দ্বিতীয় কাজ হবে হচ্ছে r cos θ আর sin θ বের করা। x1 y1 তো দেওয়াই আছে। তাহলে এখন দেখো তোমাকে বললো ঢাল হচ্ছে 3/4। ঢাল বললেই তুমি মনে মনে একটা এরকম ত্রিভুজ আঁকবা, সমকোণী ত্রিভুজ। 3/4 বলেছে মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে অতিভুজ কত হবে? 5। ঠিক? তাহলে এখন তুমি এখান থেকে কনক্লুশনে আসবে যে সুতরাং sin θ এর মানটা হবে, একটু মিউট হয়ে যাবে ভাইয়া, লম্ব বাই অতিভুজ 3/5, cos θ হবে ভূমি বাই অতিভুজ 4/5। কমপ্লিট? এখন খেয়াল করো, তাইলে আমার নতুন বিন্দু নিউ পয়েন্ট সেটা কত আসবে? x1 দেখো তো কত, -2,4। তাহলে আগে তুমি এখানে এমনি লিখো -2,4। এরপরে তুমি দিবা হচ্ছে প্লাস মাইনাস, তারপরে ভূমির মধ্যে তুমি দিবা হচ্ছে r cos θ, ভূমির মধ্যে r cos θ, কোটির মধ্যে r sin θ। তাহলে r এর মান হচ্ছে 10, cos θ এর সাথে গুণ দিলে 10 5 কাটাকাটি করে 2 × 4 মানে 8 হবে। তারপরে হচ্ছে আমার sin θ এখানে, তাহলে sin θ হচ্ছে 3/5 × 10, 3 আর 10 আর 5 কাটাকাটি করে 2, 3 × 6 হবে। এই দেখো ছোট হয়ে গেল। জিনিসটা কি হবে, তুমি এখানে প্লাস দিয়ে দিয়ে আগে একটা বিন্দু লিখবা, এরপরে মাইনাস দিয়ে দিয়ে আরেকটা বিন্দু লিখবা। তাহলে যদি দুইটা প্লাস আনো, প্লাস এটা করলে 6, প্লাস এটা করলে 10, মাইনাস এটা করলে -10, মাইনাস এটা মাইনাস করলে -2, বিন্দু চলে আসলো। তাহলে দেখো তোমাকে যখন ভর্তি পরীক্ষায় অঙ্কটা দিবে তখন তুমি ডিরেক্টলি এটা করবা রাফের মধ্যে, পরীক্ষার মধ্যে এটা কমা এটা, অ্যান্সার শেষ। কয় মিনিট লাগলো বলো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা, বুঝছো? পরীক্ষায় আসে। তাহলে 6 10 কই? 6 10 তো যে বি নাম্বারটা, -10 -আর নাই, তাহলে হচ্ছে কি এটাই কারেক্ট অ্যান্সার। বুঝছো? দেখো পারবা কিনা। তোলা হয়ে গেছে। এখন মনে করো এইটা এমসিকিউতেই আসছে, তোমরা নিজেরা তোমাদের বুদ্ধিমত্তা ব্যবহার করে বলো এটা শর্ট কেমনে করবা, আরও শর্ট করা যায়। আমি তো করলাম মেন মেথডে, আরও শর্ট করা যায়। চিন্তা করো কি করবা, একটু বুদ্ধি খাটাও, সমস্যা নেই। টাইম দিলাম, মনে করো 20 সেকেন্ড টাইম দিলাম, যে পারবা তার জন্য কিটক্যাট, যাও বুদ্ধি খাটাও। এখানে আরও কি শর্ট করা যায় এটাকে, তোমাদের কমন সেন্স দিয়ে। যেটা আমি এরকম না যে এই অঙ্কটা তোমাকে করানোর আগে দেখে আসছি, তারপর একটা শর্টকাট বানায় নিয়ে আসছি বা কোথাও থেকে শিখে আসছি। এইখানে ওই যে বসার থেকে উঠলাম, একটা শর্টকাট মাথায় আসছে, মানে এটা আরও শর্টে করা যাবে। আমি চাচ্ছি তোমাদের মাথার থেকে এটা বেরোক। এখন বলো কি করবা, কি করা যায়, চিন্তা করো। 5 4 3 2 1 গো। শোনো, কথা হচ্ছে এটা আরও কেমন শর্টে করা যায় শেখাই, এগুলো কিছুই করতে হবে না। থিম ইজ যে তোমার
ঢাল হচ্ছে 3/4। সঠিক উত্তর যেটা সেটার সাথে এই বিন্দুর ঢাল 3/4 আসবে। বুঝছো? কোনো অঙ্ক করার আগে না। মনে করো তুমি যদি এই বিন্দুর সাথে এটাকে চেক দাও, -10 -4 -14 -6 + 2 4, 14/4 কোনোদিনও 3/4 হবে না, এটা বাদ। এই দেখো 6 10 এর সাথে এটা ঢাল বের করো, 10 - 4 6 উপরে, 6 + 2 8 নিচে, 6/8 করলে 3/4 আসে। এটা কারেক্ট হইতে পারে, শেষ করে দিব না। এরকম করে প্রত্যেকটা নিয়ে নিয়ে চেক করবা, দেখবা আরগুলো মিলে না, আরগুলো মিলে না, তখন ওইটাই কারেক্ট অ্যান্সার। বুঝছো? এগুলো অঙ্ক কিছুই করা লাগে না, পড়াশোনাও পারা লাগে না, কমন সেন্স জাস্ট ঢালের সূত্র পারলে সেই অঙ্ক করে ফেলতে পারবে। আমি যেদিন কুয়েটে ভর্তি পরীক্ষা দিই, আমার মনে আছে কুয়েটের ভর্তি পরীক্ষাতে এমসিকিউ, আমাদের সময় ক্যালকুলেটর ছিল, এমসিকিউ ছিল। তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানে অর্ধেকের বেশি অঙ্ক আমি ক্যালকুলেটর দিয়ে করেছিলাম। মেইন সূত্র দিয়ে না, ক্যালকুলেটার বিভিন্ন ট্রিক্স টেকনিক্স খাটায় অর্ধেকের বেশি অঙ্ক করে ফেলেছিলাম। বুঝছো? সত্যি কথা। ওকে, সো মানে এরকম বুদ্ধিগুলো কাজে লাগাইছিলাম যে মেইন আমি কিছুই করি নাই, খালি ঢালগুলো বের করে করে ব্যাক ক্যালকুলেশন করে করে দেখলাম, অপশন টেস্ট করে করে দেখলাম। ওকে, তো এমনি এমনি কিন্তু করা যায়। তোমার যখন কলেজে এগুলো অঙ্ক দিবে তখন তুমি এমনি করিও না, এমসিকিউতে আসলে তখন তুমি ঢাল দিয়ে চেক করে করে দেখবা। একটা মিলে গেলে যে তাকায় ফেলবা তা না, তুমি হচ্ছে কি প্রত্যেকটাই চেক করে করে দেখবা। এমন হইতে পারে, মনে করো এমন হইলো যে এইটা হইলো, ধরো আর মনে করো নাই, বাট মনে করো এটা মিলে গেল, জাস্ট সাপোজ এটা মিলে গেল, এটা দিয়ে ঢাল সেম আসছে, বি দিয়েও ঢাল সেম আসছে। তার মানে কি একটা বিন্দু হচ্ছে এই সাইডের বিন্দু, একটা বিন্দু হচ্ছে এই সাইডের বিন্দু, তাই তো? এখন মনে করো বা ধরো কোনো কারণে ঢাল মিলে গেছে, যে কিরকম বিন্দু আমি বলি তোমাকে, এইটা অথবা এটার একটা হলেই তো হয়, কিন্তু মনে করো তোমার যেই দুইটা মিলে গেছে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে দূরের একটা বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে তুমি দূরত্বগুলো যদি বের করে করে চেক করো যে কোনটার মধ্যে দূরত্ব আসলে 10 আসে, 10 বলে দিয়েছে ওরা, দূরত্ব দিয়ে তখন চেক করবা। আমি তাহলে আরেকবার বলি, তুমি ঢাল মিলে কিনা চেক করবা। ধরো এটা দিয়ে তুমি দেখলা যে ঢাল মিলে যাচ্ছে, কোনোটাই মিলে না, কোনোটাই মিলে না, দুইটাই মিলেছে, 6 10 আর মনে করে নাও -10 -6 মিলে গেল, দুই ক্ষেত্রে ঢাল মিলেছে। তার মানে কি এই দুইটা বিন্দুই হচ্ছে এই রেখাটার উপরে আছে। এখন সত্যি কথা হবে যেটা সঠিক উত্তর তো সেটাই হবে যেটা এই বিন্দুর থেকে 10 একক দূরে থাকবে। তখন তুমি মনে মনে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার করে দূরত্ব বের করে দেখবা যে এই দুই বিন্দুর কোনটার সাথে দূরত্ব আসলেই 10, সেটাই হবে কারেক্ট অ্যান্সার। বুঝছো? থিমটা বুঝছো? দেখো তো, এগুলোই হচ্ছে টোটকা বুদ্ধি, এমসিকিউ ট্রিক। বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার মেইন মানে মেথডটাকে শর্ট করলাম আমি। আর আরেকটা সিস্টেম হচ্ছে যে তুমি ঢাল দিয়ে দিয়ে জাজ করবা, ঢাল দিয়ে দিয়ে জাজ করবা। মেথডটা শর্ট করলাম, আরেকটা হচ্ছে ঢাল দিয়ে দিয়ে জাজ করবা। এগুলো কিন্তু মেইন পরীক্ষায় খুব আসে। যেমন আচ্ছা এটাই তো, হ্যাঁ, যে ঢাল দিয়ে দিয়েও কিন্তু তুমি অপশন টেস্ট করে ফেলতে পারো। ওকে, এটা হচ্ছে সুপার শর্টকাট। খাতায় এগুলো তুলে রাখো, খাতায় এগুলো তুলে রাখো। ওকে, পরবর্তী পড়া, আমাদের পরবর্তী পড়া এখন পড়বো। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হেডলাইন দাও, দূরত্ব হতে সমীকরণ নির্ণয়। আমরা দূরত্ব হতে একটু আগে কি বের করলাম? বিন্দু বের করলাম, ঠিক? এখন আমরা দূরত্ব হতে সমীকরণ বের করব। সমীকরণ কি বের করব? সমীকরণ। লিখেছ? এখন এগুলো লিখিও না, জাস্ট মনোযোগ দিয়ে শুনো। খেয়াল করো, ধরো আমাদের কাছে একটা সরলরেখা আছে। এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে ax plus by plus c1 = 0। এখন আমি বললাম যে আচ্ছা এই সরলরেখাটার সমান্তরালে আর একক দূরে আরেকটা রেখা আঁকো। তাহলে মনে করে নাও এইটুকু হচ্ছে আর, তাহলে তুমি একটা রেখা আঁকতে পারো। এটা কথা হচ্ছে আর একক দূরে খালি এই রেখাটাই হবে নাকি এইদিকেও একটা থাকতে পারে, এদিকেও থাকতে পারে না? তাহলে এইদিকেও মনে করলাম আমরা আর একক দূরে আরেকটা রেখা হচ্ছে এটা। চোখের আন্দাজে দুইটাকে সমান দূরত্বই মনে হচ্ছে নাকি? মোটামুটি তো মনে হচ্ছে। ওকে, এখন খেয়াল করে দেখো, কোয়েশ্চেন ইজ যে তোমাকে মনে করো মাঝখানের রেখাটার সমীকরণ ওরা দিয়ে দিয়েছে, যেটা ax by plus c1 = 0। বললো যে এই রেখাটার থেকে
এটার দূরত্ব হচ্ছে আর, এটার দূরত্ব হচ্ছে আর, এটা আমাকে বললো এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, বা ডি, ডি মনে করে নাও, সূত্র মিলবে তাহলে আমার ডি, জিনিস একই আলটিমেটলি, ডিস্টেন্স ডি আমরা চিন্তা করতে পারো। ওকে, তাইলে এখন বাকি এই দুইটা রেখার সমীকরণ কত আসবে? মেইন সমীকরণ দেওয়া, দূরত্বগুলো ডি দেওয়া, এখন এটা আর এটা সমীকরণ কত আসবে, এটা হলো প্রশ্ন। কেমনে বের করবা? দেখো এটুক তো আমি মোটামুটি শিওর যে যেহেতু এটা সমান্তরাল, তাহলে আমার এ এক্স যোগ বি ওয়াইটা সেম থাকবে। এটা মনে করো সি টু হইতে পারে, এ এক্স প্লাস বি ওয়াইটা সেম থাকবে, ধরো সি টু হইল। যদি আমি কোনোভাবে সি টু এর মান বের করে ফেলতে পারি, তাহলে আমার এই পুরো সমীকরণটা চলে আসবে না, ঠিক কিনা? এখন কেমনে কি করা যায়? তুমি যেটা এখানে করবা সেটা হচ্ছে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যে ডি, এটা দিয়ে কাজ করবা। ধরো তুমি এটা ধরলা সি টু, এটা সি ওয়ান, মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে কি করা যায়? এই ডি এর মান কত আসে বলো তো? সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট, এটার মডুলাস, ঠিক? এখন মনে করো আমার যদি সি টু এর মান দরকার পড়ে, আমি কি করব? আমি কি এটা করবো না যে মডুলাসটা সরাই ফেলবো, তাহলে প্লাস মাইনাস ডি হবে, এটাকে এদিকে পাঠিয়ে দিব, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, এটাই তো লিখবো। সেক্ষেত্রে কি আমরা এটা বলতে পারবো সি টু এদিকে নিয়ে এসে যে সি টু এর মান হবে সি ওয়ান প্লাস মাইনাস ডি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট, বলা যাবে? দেখো তো সি টু এর মান বলতে পারি না আমরা? সি টু এর মান কিন্তু বলতে পারবো যে আচ্ছা মাঝখানটা তো দেওয়া আছে, দুই সাইডে দুইটার যে সি টু, সি টুটাই তো চেঞ্জ, এ এক্স বি ওয়াই তো সেম সেম, সি টুটা পাই গেলেই তো আমার কাজ শেষ। সি টুটা আমি এই টেকনিক করে বের করলাম, সি টু এর মান হচ্ছে সি ওয়ান প্লাস মাইনাস ডি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক? এই অঙ্কটা তোমাকে যদি এইচএসসি পরীক্ষায় দেয়, তাহলে তোমার এই সি টু এর মান ম্যানুয়াল পদ্ধতিতে বের করে দেখাইতে হবে। যদি এইচএসসি পরীক্ষা না দিয়ে ভর্তি পরীক্ষায় আসে, তাহলে তুমি ডিরেক্টলি এই সমীকরণের মধ্যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু না লিখে এটা লিখবে সি ওয়ান যোগ ডি ইন্টু এত এত, এই দেখো, বুঝছো? তাহলে তোমার যে দ্বিতীয় সমীকরণটা, এটা এই ক্ষেত্রে প্রথম সমীকরণটাকে পুরোপুরি লিখতে হয়, এরপরে প্লাস মাইনাস ডি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিলেই কাজ শেষ। সহজ না টেকনিকটা? বলো। খুবই ভালো একটা সিস্টেম, এবং এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে, প্রচুর আসে, অল্প বিস্তর আসে না, ভর্তি পরীক্ষায় আসে, এইচএসসি পরীক্ষায় আসে, খুবই কমন অঙ্ক, রিটেনে আসে 4 নম্বরে। এইচএসসিতে আসলে এই নিয়ম, এটা ধরে নিয়ে এই নিয়ম দেখাবা, তারপরে তুমি সি বের করে বসাবা এইচএসসি পরীক্ষায়। ভর্তি পরীক্ষা আসলে ডিরেক্টলি এটা দিয়ে রিটেনের অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা নেই, বুয়েটে এটা অ্যাকসেপ্ট করবে। তোলো এবার। তোলা হয়ে গেলে বলিও। ভাইয়া ভেরি গুড। এখন ও ওয়েট, আচ্ছা একটা মিনিট, ধরো এটা দিয়ে এখন আমি একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখাই নি, দাঁড়াও। কয়েক রকমের কোয়েশ্চেনই আসে, হেডলাইন দেওয়া লাগবে না, কোয়েশ্চেন নিজেরা বানায় ফেলি। চলো, বললো 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0, এই রেখার সমান্তরাল দাঁড়াও, এখন লিখিও না, একটু চেঞ্জ আনবো এটার মধ্যে। 3x প্লাস 4y মাইনাস 7, এই রেখার সমান্তরাল ও 5 একক দূরবর্তী অপর দুইটি রেখার সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। তুলো, মনে করো এই রেখাটা সমীকরণ দেওয়া আছে, কত? সমীকরণ দেওয়া হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। বললো যে এটার সাথে সমান্তরাল 5 একক দূরে, তাহলে এরকম দুইটা রেখা আসবে।
তাহলে বললো ওগুলোর সমীকরণ কত হবে, তাহলে এই রেখাটা আর এই রেখাটা দুইটার সমীকরণ মনে করে নাও ax প্লাস by প্লাস ধরো c, আচ্ছা এটা তো চলেই আসছে 3x প্লাস 4y প্লাস মনে করো c = 0। এখন কত আসবে, যদি এইচএসসি পরীক্ষা আসে তাহলে c এর মান আলাদা করে বের করবা, আর যদি ভর্তি পরীক্ষা আসে তাহলে ডিরেক্ট বসাই দিবা। দেখাচ্ছি, আগে দেখাবো এইচএসসিটা, এটা মনে করো 5 করে করে। তাহলে তুমি এমনি লিখবা, তো দেখেন সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে 5, তাহলে c মাইনাস বা -7 - c এর মডুলাস ভাগ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট ইকুয়াল টু 5 দূরত্ব। তাহলে একসাথে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে 5 5 5 25 হবে ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নাও c + 7 এর মডুলাস সরাই ফেললে c + 7 ইকুয়াল টু ±25। সেখান থেকে c এর একটা মান হবে হচ্ছে +25, 7 কমে যাবে। এক সেকেন্ড, ক্যালকুলেটর তো হারাই গেল মনে হয়, এটা পেয়ে গেছি। তাহলে আমার c এর মান কত আসে খেয়াল করো, যে c + 7 ইকুয়াল টু +25, 18 আসে -25 -32 আসে। তাহলে কিন্তু তুমি এখানে c এর মানটা ওই জায়গায় বসাই দিলে সমীকরণ চলে আসলো। এটা হচ্ছে একটা ওয়ে, ওকে, এটা হচ্ছে একটা ওয়ে, এটাই তো চিন্তা করবা যে সুতরাং রেখাটির সমীকরণ, রেখাদ্বয়ের সমীকরণ হচ্ছে একটা 3x প্লাস 4y প্লাস 18 ইকুয়াল টু 0, একটা 3x প্লাস 4y মাইনাস 32 ইকুয়াল টু 0। দুইটা হয়ে গেল, এটা একটা এটা একটা, দুইটা কিন্তু হয়ে গেল, ইজি কিন্তু। এটা হচ্ছে একটা ওয়ে। আর মনে করো যদি ভর্তি পরীক্ষায় আসে এই অঙ্কটাই, যদি ভর্তি পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিছুই করতে হবে না, আগে এটা লিখে নাও, আগে শেষ হলে বলিও, শেষ হয়ে গেলে বলিও, তারপরে মুছবো, শেষ, ওকে। যদি ভর্তি পরীক্ষায় আসে তাহলে তুমি জাস্ট তাকাবা হচ্ছে যে যেই সরলরেখাটা দেওয়া মাঝখানেরটা সেটার সমীকরণটা কত, সেটার সমীকরণটা 3x প্লাস 4y মাইনাস 7, এটা পুরোটা আগে লিখবা, বাম পক্ষটা সবাইকে বাম সাইডে নিয়ে এরপরে লিখবা। মাঝে মাঝে ভর্তি পরীক্ষায় এই 7টা ডান দিকে দিয়ে দেয়, +7 বানায় দেয়, বাট ওগুলো করবে না, সবাইকে আগে বাম সাইডে নিবা, নেওয়ার পরে তুমি বসাবা, ওকে। দেন তুমি লিখবা প্লাস মাইনাস, তারপরে তোমার যে দূরত্ব কত 5 একক, সেই 5 লিখবা। তারপরে একই সমীকরণের a² + b² + b² লিখবা, এর রুট ইকুয়াল টু যায় 0 0 দিবা। এখন এখানে তুমি দেখবা এটা থেকে কি আসবে, 3x প্লাস 4y মাইনাস 7 প্লাস মাইনাস 25 প্লাস নিয়ে পাই 3x প্লাস 4y প্লাস 25 মাইনাস 7, তাহলে হয় তোমার দাঁড়াও 18 হবে ইকুয়াল টু 0। তুমি যদি মাইনাস নিয়ে করো সেক্ষেত্রে 3x প্লাস 4y তাহলে -32 ইকুয়াল টু 0। এই যে চলে আসলো অটোমেটিক, বুঝছো? ভর্তি পরীক্ষা এমনি করবা, এই হলো প্যারাবোলিক সুন্দর জীবন। মধ্যবর্তী কোণটা আরেকদিনই দেখাবো, নতুন একটা টপিক তো, এটা পড়াইতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, আরেকদিন নেক্সট দিন দেখাবো আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, আবার দেখাবো ইনশাল্লাহ, ওকে, আল্লাহ হাফেজ।